কোনো কাজেই তোমার মন বসে না। একটা কিছু শুরু করলেই 5 থেকে 10 মিনিট পরে তুমি ফোন হাতাও। সারাদিন টায়ার্ড লাগে, শুয়ে বসে রিলস দেখে, মুভি, ওয়েব সিরিজ দেখে দিন কাটে তোমার। নিজের বাজে অভ্যাসগুলো ছাড়ার অনেক ট্রাই করছো তুমি, কিন্তু ওই যে 1-2 সপ্তাহ, তারপর আবার আগের রুটিন। আমরা সবাই জানি যে আমাদের কি করা উচিত, কিন্তু কেন জানি সব জেনে বুঝেও নিজেকে ধ্বংস করতেছি বারবার। এখন চিন্তা করো তো, তোমার এমন একটা ভার্সনের কথা যে কোনো ডিস্ট্রাকশন ছাড়াই ঘন্টার পর ঘন্টা কাজ করতেছে, রেগুলার জিমে যাচ্ছে, নিজের বেস্ট ভার্সন ক্রিয়েট করার জন্য দিন রাত লাগে আছে। সেম তোমার মতো আরেকজনের কাহিনী শুনো, ডেভিড গোগিন্স, দ্য টাফেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট। ডেভিড গোগিন্সের আর্লি ডেইস এর কাহিনী শুনলে কেউ জীবনেও বিশ্বাস করবে না যে কেমনে কি হইলো। ছোটবেলা থেকেই গোগিন্সের লাইফ অনেক টাফ ছিল। তার বাবার স্কেটিং রিং এর বিজনেস ছিল, তারপরে বার এবং প্রস্টিটিউশনের বিজনেস ছিল তার বাবার। তার বাবা গোগিন্সের উপর আর তার মায়ের উপর অনেক টর্চার করত। একদিন গোগিন্স অনেক অসুস্থ হয়ে যায়। তার মা যখন গোগিন্সকে হসপিটালে নিয়ে যায় আর এই বিষয়টা যখন তার বাবা জানতে পারে, তখন তার মাকে এমন ভাবে মারে যে তার মা সেন্সলেস হয়ে যায়। গোগিন্স তার মাকে বাঁচাতে আসলে সেও বেল্ট দিয়ে মাইর খায়। ডেভিড গোগিন্সের আরেক ভাই আর ওর মা মিলে রাত 3টা পর্যন্ত তার বাপের স্কেটিং রিং পরিষ্কার করত। এই কাজের পর সকালে স্কুলে যায়, কিছুতেই সে পড়াশোনায় মনোযোগ দিতে পারত না। ওইদিকে ক্লাসমেটরা ডেভিড গোগিন্সকে আবার নিগা বলে বলে খেপাইতো। ছোটবেলা থেকেই এইরকম বাজে একটা সিচুয়েশন, বাবা মায়ের সেপারেশন, ডিপ্রেশন, টাকা পয়সার অভাব, এই সব কিছু ডেভিড গোগিন্সের কনফিডেন্স একদম শেষ করে দেয়। এক সময় তার ওয়েট হয়ে যায় 135 কেজি। তাকে দিয়ে যে আর কিছু হবে না, এইটা সে নিজে বিলিভ করা শুরু করে। একদিন ডেভিড টিভিতে নেভি সিলের ট্রেনিং এর একটা ডকুমেন্টারি দেখে। নেভি সিল হইল ইউএস আর্মির সেই স্পেশাল ফোর্স যাদেরকে সি, এয়ার, ল্যান্ড 3 জায়গাতেই সব থেকে ডেঞ্জারাস মিশনের জন্য ট্রেন করা হয়। এই ডকুমেন্টারিটাই ডেভিডের ট্রিগার মোমেন্ট ছিল। সে ভাবে যে নিজেকে পরিবর্তন করতে হইলে এইরকম একটা লাইফস্টাইল আমার লাগবে। ডেভিড ডিসাইড করে যে যেমনেই হোক সে নেভি সিল জয়েন করবেই। বস 3 মাসের মধ্যে 50 কেজি ওয়েট লস করে, তারপরে সে নেভি সিল জয়েন করে। নেভি সিলের সব থেকে টাফেস্ট ট্রেনিং হেল উইক, এটা এত কঠিন যে 70% লোক এটা প্রথম অ্যাটেম্পটেই ছাড়ে দেয়। ডেভিড এটা 3 বার কমপ্লিট করে। প্রথম মানুষ হিসাবে বস 3টা দুনিয়ার সব থেকে টাফেস্ট মিলিটারি ট্রেনিং কমপ্লিট করে। ডেথ ভ্যালি, যেখানে টেম্পারেচার 49 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে, সেইখানে বস 217 কিলোমিটারের রেস কমপ্লিট করে। 24 ঘন্টায় 563 কিলোমিটার সাইক্লিং করে ওয়ার্ল্ড রেকর্ড বানায়, আরো বহুত কিছু করে। এরকম একটা পোলা যার জীবনে হাজারটা প্রবলেম ছিল, সে কিভাবে এরকম টাফেস্ট একটা মাইন্ডসেট বিল্ড করলো, এই ফুল প্রসেসে কোন কোন ফ্যাক্টর তাকে এত বেশি বুস্ট করছে, আজকে সেগুলা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তখন ডেভিড গোগিন্সের ওয়েট ছিল 135 কেজি। সে বাড়িতে বাড়িতে যায় তেলাপোকা মারার কাজ করত, আর এইটা থেকে যেই সামান্য টাকাটা পাইতো তা দিয়ে কোনো মতো তার দিনকাল চলতো। ওই যে বললাম, একদিন ডকুমেন্টারি দেখে সে নেভি সিল হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু রিক্রুটার তাকে দেখে বলল যে এই মোটা আবার কই থেকে আইছে ভাই। সেখানে ওয়েট লিমিট ছিল 86 কেজি। তার মানে 3 মাসের মধ্যে তাকে প্রায় 50 কেজি ওয়েট লস করতে হবে। সেই দিন বাসায় আসে গোগিন্স আয়নার সামনে দাঁড়াইলো। আয়নায় দেখলো একটা মোটা, অলস, ডিপ্রেসড গরিব পোলা দাঁড়ায় আছে। সেই দিন সে ডিসাইড করলো অনেক হয়েছে ভাই, আর না। সে নিজের এই বিলো এভারেজ ভার্সনটাকে মেরে ফেলে এমন একটা ভার্সন ক্রিয়েট করবে যাকে গোটা দুনিয়া মনে রাখবে। তুমি তোমার লাইফ চেঞ্জ করতে চাও, লাইফে ডিসিপ্লিন আনতে চাও, এখনই যায় আয়নার সামনে দাঁড়াও। কাল না, পরশু না, এখন মানে এখনই। আয়নার সামনে যাকে দেখতেছো, 2 বছর আগে কি এই মানুষটা হওয়ার স্বপ্ন দেখছিলে? কাকে দেখতেছো আয়নায়? সোশ্যাল মিডিয়া, পর্ন, গেম, ড্রাগসের পাল্লায় পড়ে শেষ হয়ে যাওয়া কাউকে দেখতেছো নাকি? আগের সেই এনার্জি নাই তোমার মধ্যে। অনেক রাত না ঘুমায় পার হইছে, চোখের নিচে পড়ছে কালো দাগ। নিজের উপরে বিরক্ত তুমি। মাঝে মধ্যে আকাশের দিকে তাকায় ভাবো, এইটা তো আসলে আমি না, এরকম তো আমি ছিলাম না, তাহলে কেন এরকম হইলো? আসলে আমাদের সবার লাইফে অনেক এক্সকিউজেস আছে। কাউকে যে এটা আস্ক করো তো যে সে কেন আনসাকসেসফুল, সে তোমাকে 100টা রিজন দিবে যে আমার সাথে এইটা হয়েছিল, অমুকে আমার সাথে এই করছে, তমুকে আমার সাথে এই করছে, এই জন্য আসলে আমি কিছু করতে পারিনি। এখন আয়নার সামনে দাঁড়ায় থাকা মানুষটার চোখে চোখ রাখো। এইবার বলো তো যে তোমার এই সিচুয়েশনের জন্য কে দায়ী? তুমি দায়ী আসলে। কিন্তু আমরা নিজের সাথেই অনেস্ট থাকতে পারি না। আমরা নিজেকে এই বুঝ দেই যে আমার এই সিচুয়েশনের জন্য অমুকে দায়ী, তমুকে দায়ী। তোমার লাইফ অন্য কেউ আসে চেঞ্জ করবে না, তোমার লাইফ চেঞ্জ করতে হবে তোমাকে। একদিন একটু আয়নার সামনে দাঁড়ায় আস্ক করো তো যে তুমি আসলে কি করতেছো জীবনে। একটা জিনিস স্বীকার করে নাও যে এতদিন তুমি নিজেকে মিথ্যা বলছো, হাজারটা এক্সকিউজেস দিয়ে অপরচুনিটি গুলাকে নষ্ট করছো তুমি। তোমাকে এটা মানে নিতেই হবে যে তুমি আজকে যাই হইছো এটার জন্য শুধুমাত্র তুমি দায়ী। আসলে আমরা আমাদের প্রবলেমস গুলা থেকে, আমাদের উইকনেস গুলা থেকে, আমাদের ফেয়ার্স গুলা থেকে সবসময় পালাইতে থাকি। কখনো এগুলার সামনে দাঁড়ানোর সাহস আমরা পাই না। কিন্তু সবকিছুর জন্য যখন তুমি নিজেকে দায়ী করবে,
তখন আর কোনো এক্সকিউজেস বানাইতে পারবে না। তুমি কোনো পারফেক্ট সময়ের জন্য ওয়েট করবে না, তোমার অতীতকে বারবার ব্লেম করবে না তোমার এই অবস্থার জন্য। আমাদের সবার লাইফ অনেক ইজি আসলে। সকালে উঠেই ফোন টিপি, তারপরে একটু বইটা হাতে নিয়ে পড়াশোনার নাটক করি, তারপরে আবার ফোন টিপি। কি করতেছি জীবনে এইটা চিন্তা করে ডিপ্রেস থাকি, তারপরে ঘুমাই যাই। পরের দিন সকালে উঠে আবার সেম রুটিন কন্টিনিউ করি। এমনিই চলতেছে আসলে কয়েক বছর ধরে। হয়তো মাঝে মধ্যে অনেক ট্রাই করি যে সবকিছু বাদ দিয়ে এইবার ভালো হয়ে যাব, কিন্তু ওই যে 1-2 সপ্তাহ তারপরে আবার আগের রুটিনে ফেরত আসে। এইভাবে আসলে দিন দিন আমাদের ব্রেইন অনেক বেশি উইক হয়ে যাচ্ছে। শরীর মন কোনোটাই আগের মতো নাই, নানা রকম চিন্তা মাথায় ঘুরে। কিছু যে করতে হবে আমাকে এটা বুঝতেছি, কিন্তু তারপরও কিছুই করতে পারতেছি না। এখন আসো, এই ডেভিড গগিন্স আসলে দুইটা ডিফারেন্ট মানুষ। ডেভিড হলো সেই মানুষটা যে অনেক উইক, যাকে সকালে উঠার ইচ্ছা করে না, যাকে সারাদিন অনেক টায়ার্ড লাগে, যাকে কোনো কাজই করতে ভালো লাগে না, জাস্ট কোনোভাবে শুয়ে বসে একটু আরাম পাক এইটাই সে চায়। অন দ্য আদার হ্যান্ড গগিন্স হলো সেই ভার্সন যার কাছে কোনো অপশন নাই, কিছু একটা করব মানে করবই, কি হয় হোক কোনো যায় আসে না। ওই ডেভিডের একদম অপোজিট ভার্সন হইলো এই গগিন্স। আমরা কিছু একটা করতে গেলেই মনে মনে এক্সকিউজেস বানানো শুরু করি যে এই কাজটা এখন না করে পরে করলেও হবে। মেইন রিজন হলো কাজটাকে আসলে আমরা ভয় পাচ্ছি। কাজটা করতে গেলে আমাদেরকে নিজের কমফোর্ট জোন থেকে বের হতে হবে, ফোনটা হাতে রাখে টেবিলে বসতে হবে। এই জিনিসগুলো আমাদের কাছে অনেক পেইন মনে হয়, কিন্তু আসল কথা হচ্ছে এই পেইনই তোমাকে জীবনের আসল মিনিং বোঝাবে। দেয়ার ইজ নো লাইট উইদাউট ডার্ক। যখন মনে হবে যে না আর ভাল লাগতেছে না, আর পারতেছি না, তখনই ওই কাজটা আরো বেশি বেশি করতে হবে। ডেভিড প্রতিদিন সকালে উঠে 25 কিলোমিটার দৌড়ায়, কিন্তু ধরো যে একদিন তাকে অনেক টায়ার্ড লাগতেছে, বাইরে ঠান্ডা পড়ছে, বডিটা বিছানা থেকে উঠতে চাচ্ছে না, সেই দিন সে কি করে জানো? সেই দিন সে 50 কিলোমিটার দৌড়ায়। তার মানে নরমালি 25 কিলোমিটার দৌড়াবো, যেই দিন বরফ পড়বে ওই দিন 50 কিলোমিটার। বিষয়টা একদম সিম্পল বস। তুমি যেই টাইমে টেবিলে বসে কাজ করতেছো ওই টাইমে হাজার হাজার পোলাপান রিলস দেখতেছে, ওয়েব সিরিজ দেখতেছে, রাকিব হোসেনের ফালতু ভ্লগ দেখতেছে। তুমি তো ইজিলি এদের থেকে আগে যাবে বস। চিন্তা করো তো, একটা রেসে তুমি সহ আরো 10 জন দৌড়াচ্ছে, এক পর্যায়ে যায় সবাই টায়ার্ড হয়ে গেল, আর পারতেছে না। এইরকম সিচুয়েশনে সবাই কুইট করলো, সবাই পানি খাচ্ছে, রেস্ট নিচ্ছে। কিন্তু তুমি জানো যে পেইন ইজ পাওয়ার। তুমি থামলে না, পা ব্যথায় ছুটে যাবে মনে হচ্ছে, পুরা শরীর কাঁপতেছে তোমার, কিন্তু তাও তুমি দৌড়াচ্ছ। এই মোমেন্টস গুলোতে যখন আমরা নিজেদেরকে পুশ করি তখনই আসলে আমরা জিতে যাই। এট দ্য জিম পেইন শেপস ইউর ফিজিক, এট ওয়ার্ক পেইন শেপস ইউর ইনকাম, ইন লাইফ পেইন শেপস ইউর বিহেভিয়ার। গগিন্স চিন্তা করলো যে পুল আপস এর ওয়ার্ল্ড রেকর্ড বানাবে। এর আগে রেকর্ড ছিল 24 ঘন্টায় 420টা পুল আপস। শুরু করলো, প্রথম কয়েক ঘন্টা খুব ভালোভাবেই গেল, কিন্তু তারপরে শুরু হলো ঝামেলা। হাতের চামড়া ছিঁড়ে রক্ত গোড়ায় পড়তেছে, তার মাসেল টিস্যুগুলো লিটারালি নষ্ট হওয়া শুরু করছে। ফার্স্ট অ্যাটেম্পটে ফেল করলো, সেকেন্ড অ্যাটেম্প নিল, সেটাতেও ফেল করলো। ডক্টরসরা বললো যে ভাই তুই এবার থাম, নাইলে অকালেই মরবি। বস বললো না ভাইয়া থামতে আসে নাই। আরেকটা অ্যাটেম্প নিল, ওয়ার্ল্ড রেকর্ড 17 ঘন্টায় 4030টা পুল আপস মারে দেখাই দিছে বস। এইটাই আসল ঘটনা, কেউ পুল আপস মারে আর কেউ মারে। এখন দেখো যে তুমি কি মারবা। আমরা আসলে একটুতেই হাল ছাড়ে দেই। একটা কাজ শুরু করলাম, কিছুক্ষণ পর আন্দাজি আমার মনে হচ্ছে যে হেই এখন আর আমার দ্বারা হবে না, কাজটা ছাড়ে দেই। এইরকম একটা মেন্টালিটি দিনের পর দিন আমাদেরকে উইক বানায় ফেলতেছে। আরে কিসের রেস্ট? এত রেস্ট নিতে দুনিয়ায় আসি নাই বস। গগিন্স বলে যখন তোমার মনে হয় যে আমার দ্বারা আর হবে না, সেই সময় তুমি জাস্ট নিজেকে 40% পুশ করছো। তার মানে তুমি জাস্ট তোমার 40% পোটেনশিয়াল ইউজ করছো। মনে করো তুমি দৌড়াচ্ছ, যেই সময় তোমার মনে হবে যে অনেক বেশি টায়ার্ড লাগতেছে, আমার দ্বারা আর হবে না, সেই সময় তোমার থামে গেলে হবে না। একটু নিজেকে পুশ করো, আরেকটু দৌড়াও, দেখবে যে তুমিও পারো। এই মেন্টালিটি সব সময় তোমাকে এক স্টেপ আগায় রাখবে। অনেক টায়ার্ড লাগতেছে তবুও কাজ করতেছি, সবাই ঘুমাইছে আমি জাগে আছি, সামনে ল্যাপটপ। শরীর বারবার বলতেছে অনেক হইছে আর না, আমি বলতেছি চুপ বে, খেলা সবে শুরু। ও ম্যান, সেই দিন আমি জিতলাম। আসলে আমাদের স্যাডনেস, টায়ার্ডনেস, স্ট্রেস, এক্সকিউজেস আমাদেরকে এভরি সিঙ্গেল টাইম গিভ আপ করতে বলে। কন্টিনিউয়াসলি আমাদের মনে হইতে থাকে যে আর পারবো না, এইবার ছাড়ে দেই। কিন্তু মনে রাখবে যে তুমি তোমার ফুল পোটেনশিয়ালের জাস্ট 40% ইউজ করতেছো। সারাটা জীবন আমরা আমাদের পোটেনশিয়াল ভুলভাল জায়গায় ইউজ করি। এই যে একটা ফালতু এডুকেশন সিস্টেমের পাল্লায় পড়ে আমরা আমাদের জীবনের 20 থেকে 25 বছর নষ্ট করতেছি। চিন্তা করো তো, যে কোনো একটা স্কিলের পিছনে তুমি যদি 5 বছর সময় দাও তাহলে কই যাবে তুমি? বাট না, আমরা সবাই সেফ থাকতে চাই। আমাদের কাছে সেফটি মানে হলো বিসিএস, পাবলিকের একটা সিট। আসলে এই ফুল এডুকেশন সিস্টেমটা একটা টর্চার, আর এই টর্চার সহ্য করতে হয় বছরের পর বছর। তাই আজকে থেকেই নিজের পোটেনশিয়াল ঠিকঠাক জায়গায় কাজে লাগাও। আসলে আমরা বেশিরভাগ লোকজনই একটা এভারেজ লাইফে অভ্যস্ত হয়ে গেছি।
আর আমাদের কোনো যাই আসতেছে না। দেখবে যে একটা লোক মুদির দোকান দিছে, সারাটা জীবন সে ওই একটা দোকান নিয়েই বসে আছে, তার মাথায় কখনো এই চিন্তা আসে নাই যে এই একটা দোকান থেকে আমি কিভাবে 10টা দোকানে যাব। আমাদের আসলে গ্রোথ মাইন্ডসেট নাই, কিছু একটা পাইলেই ওইটা নিয়ে আমরা সেটেল হয়ে যাই। একটা সরকারি চাকরি পাইছি, সারা জীবন সরকারের চাকর হয়ে থাকবো, কারণ শেষ বয়সে একটা মোটা অঙ্কের পেনশন পাবো। আরে ভাই, ওই বয়সে টাকার কি কোনো দাম আছে? টাকা লাগবে আর্লি এজে। তাই বলি, যখন মনে হবে যে বহুত করে ফেলছো, তুমি জাস্ট তোমার পটেনশিয়ালের 40% ইউজ করছো বস, তোমার মধ্যে 60% এখনো বাকি আছে। আর এই অবস্থাগুলোতে তুমি যদি নিজেকে পুশ না করো, তাহলে তোমার মধ্যে এই গ্রোথ মাইন্ডসেট কখনোই আসবে না। ধরো যে আজকে তোমার মুড অনেক ভালো, তুমি কাজ করতেছো, তুমি আজকে অনেক মোটিভেটেড ফিল করতেছো, তাই তুমি কাজ করতেছো। কিন্তু ধরো তুমি একদম ব্রোকেন, তোমার পাশে কেউ নাই, সবকিছু অসহ্য লাগতেছে তোমার কাছে, তবুও তুমি কাজ করতেছো, দেন ইউ উইল বি আনস্টপেবল। দ্যাটস দ্য সুইচ ম্যান, ইফ ইউ ওয়ান্ট ইট গো গেট ইট। একটা কাহিনী শুনো, নেভি সিলে ট্রেনিং এর সময় ডেভিড গোগিন্সের কিছু ফ্রেন্ডস মারা যায়। গোগিন্স তাদের ফ্যামিলিকে হেল্প করার জন্য কিছু ফান্ড রেজ করার চিন্তা করলো। সে ভাবলো এটার জন্য অনেক এক্সট্রিম কিছু করতে হবে। গোগিন্স 100 মাইলের একটা ম্যারাথনের জন্য সাইন করলো। আগের কোনো এক্সপেরিয়েন্স নাই, কোনো ট্রেনিং নেই, জাস্ট আছে উইল পাওয়ার যে আই হ্যাভ টু ডু দিস। দ্য স্যান ডিয়েগো ওয়ান ডে আল্ট্রা ম্যারাথন, 100 মাইল দৌড়াইতে হবে 24 ঘন্টায়। না, দৌড়ানোর সময় কেউ তাকে চিয়ার করবে না, এই রেস শেষে সে কোনো মেডেলও পাবে না, শুধু যেই একটা জিনিস পাবে সেটা হলো পেইন। বস দৌড়ানো শুরু করলো। 70 মাইল দৌড়ানোর পর গোগিন্স পুরা ডিস্ট্রয়েড। পা ব্যথায় মনে হইতেছে খুলে পড়বে, হাড্ডির মধ্যে ফ্র্যাকচার পড়ে গেছে, পুরা শরীর ব্যথায় শেষ, ইউরিনের জায়গায় ব্লাড চলে আসতেছে। বাট বস তো বসে, সে মনে করলো তাদের কথা যারা বলছিল যে সে পারবে না, সে মনে করলো তার ছোটবেলার কথা, যে কিভাবে তার ক্লাসমেটরা তাকে ইনসাল্ট করতো। তারপর আর কি, আবার উঠে দাঁড়াইলো, আবার দৌড়ানো শুরু করলো। তখন গোগিন্স রিয়েলাইজ করলো যে আসলে আমরা সবাই পারি, আমাদের সবার মধ্যেই সেই পটেনশিয়াল আছে, আমাদের সবার মধ্যেই সেই এবিলিটি আছে, কিন্তু আমরা কখনো নিজেদেরকে পুশ করি না, কমফোর্ট জোনের বাইরে কখনো বের হওয়া হয় না। বাট একবার এটা শিখে গেলে ইউ উইল বি আনস্টপেবল ইনশাআল্লাহ। আমাদের সবার অনেক পার্সোনাল স্টোরিজ আছে যেগুলো আমরা কাউকে শেয়ার করতে পারি না। জীবনে আমরা অনেক টাফ সিচুয়েশনস পার করি, এই সময়ে কেউ আমাদের পাশে থাকে না। এই যে আমার ইউটিউব নিয়ে প্রায় সবাই হাসাহাসি করছে প্রথমে, এরা অপরিচিত কেউ না, আমার কাছের লোকজন। আইডিয়া শেয়ার করছি, কেউ কাজ করতে রাজি হয় নাই, কারণ ওরা আমার একাডেমিক রেজাল্ট দিয়ে আমাকে জাজ করছে। আরে এত ভালো স্টুডেন্ট না, এর এগুলা আজাইরে আইডিয়া দিয়ে আর কি বা হবে। দেন আমি ডিসাইড করি যে আই হ্যাভ টু ওয়ার্ক অ্যালোন। স্ক্রিপ্টিং, শুটিং, ভিডিও এডিটিং সব আমি একাই করি, আলহামদুলিল্লাহ, আমার কোনো যায় আসে না। একবার আমি অসুস্থ হইলাম, দেন আমি ক্লাস জয়েন করছি 1 মাস পরে। এখন ল্যাবে সবাই গ্রুপ করে ফেলছে, আমার কোনো গ্রুপ নাই। এখন আমি এরে ওরে বললাম যে মামা আমাকে একটু গ্রুপে নে না, কেউ আমাকে নেয় নাই, কারণ আমি ভালো স্টুডেন্ট না। পরে আমি ওই কোর্সে আর একদিনও যাই নাই। সো আমি বুঝলাম যে কেউ যখন তোমাকে ইগনোর করে, তোমাকে অপমান করে, তোমার এবিলিটিস নিয়ে প্রশ্ন তুলে, ইউ শুড টেক দেয়ার সোলস। মানে হইলো এদের সবার থেকে বেটার কিছু করে দেখাইতে হবে বস। সো হোয়েন ইউ ফিল লো, রিমেম্বার মানুষ তোমাকে যে অপমানগুলো করছে, মরার আগে এগুলোর জবাব তোমাকে দিয়ে যাইতেই হবে, কথা দিয়ে না, বাই ইয়োর ওয়ার্ক। আমার একটা ফ্রেন্ড ছিল, ও ফ্রেন্ড না আসলে ক্লাসমেট, স্কুলে ওর রোল ছিল 1, আমার ছিল 2। জেএসসিতে আমি ডিস্ট্রিক্ট সেকেন্ড হই আর ওই হয় থার্ড। এইটাতে আসলে ওর অনেক ফাটে। তো একদিন আমি ক্লাসে বসে আছি, ওই আসলো, আসে আমার বুকে একটা লাথি দিল, দিয়ে চলে গেল। আমি দেখলাম যে জুতার দাগ লাগে আছে, তো আমি কি করব এখন, ওরে যায় মারবো? না ভাইয়া, ওর মায়ের হবে অন্যভাবে, বাই মাই ওয়ার্ক। যখন মনে হবে যে ছাড়ে দেই, তখন মনে রাখবে যে ইউ আর নট হেয়ার টু কুইট, ইউ আর হেয়ার টু টেক সোলস। না, এটা কোনো রিভেঞ্জ না, এটা নিজের এগেইনস্টে জেতা। আমার যেই ভার্সনকে মানুষ অপমান করছে, সেই ভার্সনকে এমন ভাবে চেঞ্জ করবো যে সবার ফাটবে। মানুষ বলবে যে এ কি থাকে, কি হয়ে গেল। আসলে কারো কাছে শেষমেশ জাস্ট একটা স্বপ্ন থাকে, আর মানুষ যখন এইটা নিয়েই হাসাহাসি করে, তখন আসলে আর কিছুই করার থাকে না। আমি মনে করি যে তোরা আমাকে অপমান কর, আরো বেশি উল্টাপাল্টা কথা বল, এই কথাগুলোকে আমি ফুয়েল হিসেবে ইউজ করব। এইরকম কিছু কথা লিখে আমি দেয়ালে আটকে রাখতাম। মাঝে মধ্যে এগুলোর দিকে তাকায় ভাবতাম যে আমার থেমে গেলে চলবে না, খেলতে আমাকে হবেই। আমরা কাজের জন্য মোটিভেশন খুঁজি, তোমার ওজন 110 কেজি, পকেটে নাই টাকা, কারোর সাথে সম্পর্ক ভালো না তোমার, মোটিভেশন আসবে কই থেকে ভাই? কেউ সকাল 5টায় উঠতে মোটিভেটেড ফিল করে না, তাও উঠতে হয়। কেউ সকাল সকাল উঠে দৌড়াইতে মোটিভেটেড ফিল করে না, তাও দৌড়াইতে হয়। কেউ 1000টা অপশন থাকা সত্ত্বেও হেলদি ডায়েট ফলো করতে মোটিভেটেড ফিল করে না, তাও করতে হয়। আসলে তুমি জানো তোমার জন্য কোনটা ভালো, এখানে কোনো মোটিভেশনের দরকার নেই, জাস্ট ডু ইট। লাস্ট কয়েক মাস আমি রেগুলার জিম কন্টিনিউ করতে পারি নাই, কেন জানি মনে হচ্ছিল যে আগের মতো আর এনার্জি পাচ্ছি না। দেন আমি রিয়েলাইজ করলাম যে ইওর মাইন্ড ইজ ইওর গ্রেটেস্ট ওয়েপন।
তো অনেকদিন পর গেলাম জিমে। আগে রেগুলারলি 32.5 কেজি দিয়ে ডাম্বেল প্রেস মারতাম, কিন্তু অনেকদিন পর যাওয়ার কারণে 20 কেজি নেওয়াই টাফ হয়ে গেছে। কেন জানি মনে হইলো যে 32.5 কেজিটা আজকে একটু নিয়ে দেখি। তো ডাম্বেলটা নিয়ে আমি বসে আছি, উঠতেছে না আসলে ডাম্বেলটা। পিছনে আবার কিছু পোলাপান দাঁড়ায় আছে এইটা দেখার জন্য যে আমি জিনিসটা মারতে পারতেছি কিনা। দেন বিষয়টা একটু হিট করলো যে এখন যদি না উঠাইতে পারি ইট উইল বি ভেরি শেমফুল ফর মি। সামনের আয়নাটাতে নিজেকে দেখলাম, নিজের চোখে চোখ রাখলাম। আই টোল্ড মাইসেলফ যে এইটা আসলে আমি ইজিলি পারতাম, তাই আজকেও পারবো। দেন ইজিলি 32.5 কেজি দিয়ে 8টা রেপ মারলাম। ডিল ডান। গোগিন্সের মাথায় আসলে সমস্যা আছে, মনে রাখতে পারে না কিছু। গোগিন্স বলল একবার পড়বো, দুইবার পড়বো, দরকার হইলে 100 বার পড়বো, যতক্ষণ পর্যন্ত না জিনিসটা মেমোরাইজ করতে পারতেছি। দিস ইজ ওয়ার্ক, ওয়েক আপ, গো টু ওয়ার্ক। আর আমরা কি করি? ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিয়ে জোকারি শুরু। এইটা বুঝি না যে এই সোশ্যাল মিডিয়া আসলে কত বড় একটা স্ক্যাম। এইখানে মানুষ লাইফের সাকসেস স্টোরিজ শেয়ার করে, নেকামি করে, ভোদাই সাজে, 100টা পিক তুলে সব থেকে ভালো পিকটা আপলোড করে, কিন্তু কেউ এইটা বলে না যে লাইফের সব থেকে হার্ড মুভমেন্টস গুলাতে কিভাবে ঠিক থাকবো আমি। সোশ্যাল মিডিয়াতে মানুষজনকে দেখলে মনে হয় যে এরা কত হ্যাপি, কত সাকসেসফুল, খালি আমি একাই মারা খাই বসে আছি। এই সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি আসলে কারা? বেশিরভাগই ট্যালেন্টলেস, স্পাইনলেস ছাপরি যারা চেহারা বেচে ফেম পাইছে। কেন একটা নায়ক নায়িকা সেলিব্রিটি হবে? কেন একটা মেয়ে যে ছাদে যায় নাচানাচি করে সে সেলিব্রিটি হবে? আগের যুগে যারা মানুষের সামনে নাচানাচি করতো তাদেরকে বলা হইতো বাইজি, সমাজের সব থেকে নিচু চোখে এদেরকে দেখা হইতো। আর এখন নাকি এরাই হয়ে গেছে সেলিব্রিটি। সোশ্যাল মিডিয়া গুলাতে মিলিয়নস অফ ফলোয়ার এদের। আমাদের কোনো গোল নাই লাইফে, লাইফের কোনো পারপাস নাই। সারাদিন ফেসবুক ইনস্টাতে ঢুকে মানুষের লাইফ দেখতেছো, আর এইদিকে নিজের লাইফের 12টা বাজে গেছে। আজব আজব ট্রেন্ড ভাই। কি একটা ট্রেন্ড বলে গেট রেডি উইথ মি, মানে ওই কাপড় পরবে, এটা শুট করে রিলস বানায় আপলোড দিতেছে ইনস্টাতে, এটাতে আবার মিলিয়নস অফ ভিউজ। মানুষ কিরকম লাইফলেস হইলে এরকম ছাপড়িগুলা ড্রেস পরা দেখে আমি এইটা বুঝি না। ওই কিন্তু ঠিকই ড্রেস পরতেছে বস, আর এইদিকে ন্যাংটা হয়ে যাইতেছে আসলে তুমি। তাই বলি এই সব সোশ্যাল মিডিয়া বাদ দাও লাইফে কিছু করতে চাইলে। এটি নাচতে নাচতে মইরা যাক, কোনো যায় আসে না, তুমি দেখবে না। একটা এমনি ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলো, দেখবে যে র্যান্ডমলি কি সব উল্টাপাল্টা ভিডিও, কিছু উল্টাপাল্টা রিলস আসা শুরু হয়েছে। মানে পুরা নষ্ট সব। কেন যাবো ভাই এইসবের মধ্যে? জানে শুনে নিজেরটা আর নিজে কতদিন মারবে? তাই বলি এইসব ফালতু ছাপড়ি সেলিব্রিটি নামের কলঙ্কদের আনফলো না করতে পারলে তুমি কোনো পোলায় না। এরা ট্রাই করতেছে গোটা ওয়ার্ল্ডের মাস্কুলিনিটি নষ্ট করে দিতে ফর দিস। এটা এমন একটা ভাইরাস যেটা ধরলে না পারবে মরতে, না পারবে ছাড়তে। তাই লাইফে ডিসিপ্লিন আনতে আল্লাহর ওয়াস্তে এইসব সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাক ভাই। একটু খেয়াল করে দেখো তো, আমাদের পুরো লাইফটাই হয়ে গেছে একটা বিনোদন। সকালে উঠেই ফোন হাতে, একটার পর একটা রিল স্ক্রল করতে আসি, বিনোদন। ওয়েব সিরিজের একটার পর একটা এপিসোড, বিনোদন। ডিপ্রেসড লাইফলেস ফ্রেন্ডসদের সাথে আড্ডা, বিনোদন। সো সারাদিন খালি বিনোদন আর বিনোদন। আশেপাশে দেখো সবাই ডিস্ট্রাক্টেড। মানুষ আসলে এখন 5 মিনিটও কোনো কাজে মনোযোগ দিতে পারে না। সো দিস ইজ এন অপরচুনিটি ফর ইউ। এভারেজ হয়ে না থাকতে চাইলে ওয়েক আপ এন্ড গো টু ওয়ার্ক। লাস্ট কথা হইলো, তুমি কেমনে বাঁচবে, কেমনে মরবে, মানুষ তোমাকে মনে রাখবে কিনা, এই সব কিছু ডিপেন্ড করে তোমার কাজের উপর। জন্মের পর থেকে আমাকে কেউ আক্স করে নাই যে আমি কি হইতে চাই। আমাকে স্কুলে পাঠিয়ে দিয়েছে, তারপরে কলেজ, ভার্সিটি, বিসিএস, একটা জব। অ্যাকচুয়ালি আই এম লিভিং সামওয়ান এলসেস লাইফ। আমরা আসলে লাইফের পারপাসটাই কখনো বুঝতে চাই না। বড় হইতে হইতে আমাদের বড় স্বপ্নগুলোও মরে যায়। বাট না, ইউ শুড লিভ ইউর লাইফ, ইউ শুড লিভ ইউর ড্রিম লাইফ এভরি সিঙ্গেল ডে। সব থেকে বড় কথা হইলো লাইফের ডিসিপ্লিন আনতে নামাজের কোনো বিকল্প নাই। যারা রেগুলার নামাজ পড়ি না, নেক্সট ওয়াক্ত থেকে শুরু করি ইনশাআল্লাহ। আসলে লাইফ ইজ টু শর্ট টু ওয়েট। কোনো কিছুর জন্য ওয়েট করবে না বস। তুমি জানো এটা তোমার জন্য ভালো, প্লিজ এটাকে কালকের জন্য রাখিও না, কারণ কাল আসবে কিনা এটা উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। থ্যাঙ্কস বস, এত অল্প সময়ে ভাইকে এত বেশি ট্রাস্ট করার জন্য। আমি দোয়া করি আমরা প্রত্যেকে লাইফের ট্রু পারপাস বুঝে সেই কাজগুলো করি যেগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করে, কারণ 2 দিনের দুনিয়ায় কেউ কাঁদতে আসি নাই। স্মাইল টুডে। আল্লাহ হাফেজ।